আজকের ইকোনমিক্স ক্লাসের প্রথম যে আমি টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একদম গোড়া বা বেসিক যেভাবে ইকোনমিক্স একটু কীভাবে ইকোনমিক কাজকর্ম চলে বা ইকোনমিক্সের কীভাবে পড়ানো হয় বা ইন্ডিয়ান ইকোনমিক্সে কীভাবে এগিয়েছে তার অগ্রগতি সেই নিয়ে প্রথমে একটু ডিসকাস করে নেব। তারপরেই বলে দেবো যে কী সিলেবাসে আমাদের পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি জানার জন্য। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই কম্পিটিটিভে ইকোনমিক্স কিন্তু নয়, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতের কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হয় বা ইকোনমিক গোটা প্রসেসটা রান করে, এটা কিন্তু আমাদের জানার বিষয়। মোটামুটি টোটাল ইকোনমি শেষ হতে 12টা থেকে 14টা ক্লাস লাগে। আজকে প্রথম ইন্ট্রোডাকশান আলোচনা করব। এই ইন্ট্রোডাকশান আলোচনায় যেটা উঠে আসবে দেখবে তোমরা বুঝতে পারবে যে এই টপিকে আমরা বলতে যারা মোটামুটি স্কুল লাইফ থেকে পড়াশোনা করে এগোচ্ছি, যাদের গ্র্যাজুয়েশনে বা কোনো জায়গায় 11-12 ইকোনমি ছিল না, তারা বা গ্র্যাজুয়েশনে বা স্কুল লাইফে তারা কিন্তু এই সাবজেক্টটার প্রতি একটু একটু বিরূপ ধারণা পোষণ করো যে এটা কেমন একটা সমস্যা হচ্ছে বা বুঝতে পারছো না। তাই এটাকে বলে দিই যে যার যেটা সমস্যা হয় বা কোনো কনসেপ্ট বা কোনো দিন আলোচনা করতে যদি কিছু গিয়ে আটকে যায় জিজ্ঞাসা করবে, কারণ ইকোনমি থেকে দু ধরনের কোশ্চেন পড়ে, একটা কনসেপচুয়াল কোশ্চেন আর একটা টাইপের কোশ্চেন পড়ে ইনফরমেশনাল কোশ্চেনগুলো বিভিন্ন ডেটা ওয়াইজ আমি প্রোভাইড করব। সেগুলো প্রত্যেকটা ইকোনমিক ইয়ারে চেঞ্জ হয়, কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয় না। ওই কনসেপ্টের ভিত্তিতে যে কোশ্চেনগুলো সেগুলো জানার জন্য ভালো করে কনসেপ্ট জানা দরকার। এবার যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করা হয় যে ইকোনমি কী, বলতে পারবে হোয়াট টু মিন বাই ইকোনমি বা ইকোনমিক্স কী? কোনো আইডিয়া? কী মনে হয় নিজের ভাষায় বলো না, কোনো অসুবিধা নেই। কী মনে হয় বলো, ইকোনমিক্স কী? দেখো, অর্থনীতি মানে আমাদের আর্থিক যে ব্যবস্থা সেইটা পরিকাঠামো। একদমই তাই। যে আমরা একটা কোনো কিছু ইনকাম করি, তার রেসপেক্টে খরচ করি, তার মাঝে পারলে আমরা কি করি, মাঝে পারলে কোনো কিছু সেভিংস করি, তো সেভিংস করার মাধ্যমে এই যে তিনটের যে প্রসেসটা, এই তিনটে প্রসেসের যে একটা একটা প্রত্যেকটা লিঙ্ক, এই ইন্টারলিঙ্ক, এটা আমরা ছোট্ট নিজের বাড়িতে দেখতে পাই, কোনো ক্লাবের দেখতে পাই, কোনো একটা আমাদের কোনো ভিলেজে দেখতে পাই, কোনো কর্পোরেশনে দেখতে পাই, আবার হোল স্টেটে দেখতে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো কান্ট্রি দেখতে পাই। তাহলে প্রত্যেকটা ছোট থেকে একদম হাউস হোল্ড থেকে আরম্ভ করে প্রত্যেকটা এগোচ্ছে কীভাবে, একদম কান্ট্রি ওয়াইজ। তাহলে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নিয়ম বা রুল থাকে, যেটা ইকোনমিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে ভালো করে বলতে পারি যে ইকোনমিক্স কী, এটা জানার জন্য একটু লিখে রাখো জাস্ট, যে ইট ইজ আ সোশ্যাল সায়েন্স। It is a social science that studies production, consumption and transfer of wealth এবার কেউ আমাকে একজন বলবে যে ওয়েলথ মানে কি? ওয়েলথ কথাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। ওয়েলথ মানে কি বলা যাবে? ওয়েলথ মানে কি? হ্যাঁ, সম্পদ। এই সম্পদ মানে একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু সবসময় মানি নয়। সেটা ল্যান্ড হতে পারে, কোনো কিছু ফরেস্ট্রি হতে পারে, কোনো কিছু একটা আমাদের লেবার হতে পারে, প্রত্যেকটা কিন্তু ওয়েলথের মধ্যে পড়ে। ওয়েলথ মানে এটা কনসিডার করতে হবে, ইকোনমিক্সের খুব গুরুত্বপূর্ণ পার্ট। ইকোনমিক্স সবসময় কিন্তু মানি দিয়ে কনসিডার করা যায় না। এখানে কিন্তু আমাদের লেবার, নাম্বার অফ লেবার, ক্যাপাবিলিটি অর এফিসিয়েন্সি অফ লেবার, ওকে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ ল্যান্ডের পরে রিসোর্স বলতে ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে, আমরা কোথায় রিভার থাকবে, কোথায় রিভারকে ইউজ করে আমরা কোনো এনার্জি তৈরি করতে পারবো, এগুলো কিন্তু আমাদের হাতে থাকে না। এগুলো কিন্তু পুরোপুরি ন্যাচারাল রিসোর্স। মাটির তলায় কোথায় আমরা কোল পাবো, কোথায় কোন মাইন পাবো, এটা কিন্তু কোথায় মাইন কোনো কিছু রেডি করতে পারবো, এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল রিসোর্সের মধ্যেই পড়ে। এগুলো প্রত্যেকটার পজিটিভ দিক। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলি, আমি ওয়েস্ট বেঙ্গল ডিসকাস করা দরকার, প্রত্যেক আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে ডিসকাস করে দেখি। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি অ্যানালাইসিস করলে দেখা যায় যে আমাদের সাউথে কী আছে, বে অফ বেঙ্গল, নর্থে কী আছে, হিমালয়। তাহলে আমাদের স্টেট এমন একটা সুন্দর জায়গার মধ্যে রয়েছে যেখানে হিলও দেখা যাচ্ছে, যেখানে একটা সমুদ্র বা আমাদের কোন বে অফ বেঙ্গলও আছে। এটা কিন্তু দুটো অপোজিট অ্যাটমসফিয়ারিক চেঞ্জ বা দুটো অপোজিট জিওগ্রাফিক্যাল একটা এতটা ডিফারেন্স, এটা কিন্তু অনেক সেটা দেখা যায় না।
তো সেরকমই ওয়েস্ট বেঙ্গলে ডিফারেন্ট টাইপ অফ রিসোর্স রয়েছে, যেগুলো বলতে পারি ছোটনাগপুর রিজিয়নে রয়েছে, আমাদের ওয়েস্টার্ন পার্টে বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সাইডে রয়েছে কিছু। তো এখানে দেখা যায় সমস্ত কিছুই ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গলের ওয়েলথ, তার ট্রান্সফার, সেটাকে কাজে লাগিয়ে ইনকাম, সেটাকে কাজে লাগিয়ে তার প্রমোশন করে সেখান থেকে যে প্রোডাকশান পাচ্ছি সেইগুলো আমরা করতে পারি। তাহলে একটা জিনিস মনে রাখবে, এই ওয়েলথ যে কথাটা বললাম, এই ওয়েলথ মানে একেবারেই ভাববে না যে এটা কোনো মানি, এটা মানে ওয়েলথ মানে যে কোনো জিনিসকে আমরা রেকগনাইজ করতে পারি। ওকে, এবার ইকোনমিক্সের আমরা মোটামুটি ডেফিনেশন তো এইভাবে বলা সম্ভব না কোনো সাবজেক্ট, তবে বলতে পারি একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, যেটা প্রোডাকশান, কনজামশন আর ট্রান্সফার অফ ওয়েলথকে আলোচনা করা হয়। এবার যদি বলা হয় যে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ব্রাঞ্চ। নোট ডাউন করবে, ব্রাঞ্চ অফ ইকোনমিক্স। দেখো আমি একটু কঠিন সাবজেক্ট নিয়ে স্টার্ট করলাম, কারণ দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ইকোনমিক্সটা কিন্তু স্টুডেন্টরা অ্যাভয়েড করে। দেখো তোমরা শিখতে পারো কি না। আর যাদের লক্ষ্য ডিফারেন্ট হবে ব্যাঙ্কিং এক্সাম বা সিডিএস বলো বা এনডিএ বলো, তাদের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক পার্টটা জেনে রাখা দরকার। এটা জেনারেল স্টাডিজের মধ্যেও কিন্তু পড়ে। ওকে, চলো ব্রাঞ্চ অফ ইকোনমিক্স। কেউ বলতে পারবে, কারো কোনো আইডিয়া আছে যে ইকোনমিকে কটা ব্রাঞ্চে বা কটা টাইপে ভাগ করা যায়? কোনো আইডিয়া? দেখো নর্মালি দুটো। একটা কি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, নোট ডাউন করবে। আর একটা 2 নম্বর কি, ম্যাক্রো ইকোনমিক্স। একটা মাইক্রো, একটা ম্যাক্রো। দেখো দুটো আমি লেখালাম, কিছু ফিচার্স লেখাবো বলে দুটো আলাদা সাইডে লিখেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো মাইক্রো মানে কি, দেখো মাইক্রো বলতেই আমরা যেটা বুঝি ভালো করে জেনে নেওয়া দরকার। মাইক্রো মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর ম্যাক্রো মানে কি, যেটা বলতে পারি অ্যাট দ্য লেভেল অফ অ্যান ইকোনমি অ্যাজ এ হোল, যেটা অল আমরা কনসিডার করে যেটা বলি সেটা হচ্ছে ম্যাক্রো। তাহলে ম্যাক্রো আর মাইক্রো এটা বুঝতে পারলে জাস্ট লিখে নাও, ইট ইজ দ্য স্টাডি অফ individual economic units। ওকে, আশা করি ইন্ডিভিজুয়াল সম্বন্ধে বোঝার নিশ্চয়ই কোনো ব্যাপার নেই। আমরা একটা ইনকাম করছি, আমরা সেই রেসপেক্টে খরচ করি। যদি আমরা নিজেদের দিকটা ভাবি ছোট কোনো ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, তাহলে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমি। কিন্তু এরকম অনেক ইন্ডিভিজুয়াল নিয়েই আমাদের কোনো কান্ট্রি বা কোনো কিছু একটা সোশ্যাল কিছু একটা সোশ্যাল কোনো এরিয়া তৈরি হয়। তার রেসপেক্টে যদি বলা হয়, লিখে নাও কী বলবো, ইট ইজ দ্য স্টাডি অফ ইকোনমি অ্যাজ এ হোল। ওকে, ব্যাকে লিখে রাখো অলসো ইটস এগ্রিগেট। অলসো ইটস এগ্রিগেট। অর এগ্রিগেট বলতে কি, মানে ধরো আমরা একটা কোনো জায়গায় 100 জন মানুষ আছে, তারা ইনকাম করে একরকম, ইনকামের একটা এগ্রিগেট ধরতে পারি। তারা কনজিউম করে বা খরচ করে একরকম, তারা সেভ করে একরকম, সেই সেভিংসের ইনভেস্ট করে একরকম। তাহলে প্রত্যেকটা জিনিসকে যদি আমি এই 100 জন মিলে একটু কান্ট্রি আমরা মনে করি, তাহলে 100 জনের প্রত্যেকটার ওপর স্টাডি করাকে মাইক্রো ইকোনমিক্স বলছি। 100 জনের প্রত্যেকটা ডেটার ওপর অ্যানালাইসিস করে যখন কোনো কিছু হোল একটা আমরা কোনো কনক্লুশনে আসছি, সেটা ম্যাক্রো ইকোনমিক্স বলতে পারি। হ্যাঁ কি না বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ভালো করে শোনো। এগ্রিগেট কথার মানে কি? এগ্রিগেট মানে অ্যাকচুয়ালি মিন, বা যেটাকে বলি আমরা এভারেজ। মানে তুমি যেটা বললাম, যেখানে যে 100% বা 100 জন মানুষজন ডিফারেন্ট টাইপ অফ ইনকাম করছে, ডিফারেন্ট ইনকাম, তাহলে এখানে ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে ইনকামটা কত হবে? এই 100 যে টাইপসের যে ইনকাম রয়েছে তাদের এগ্রিগেট বা তাদের এভারেজ। ইয়েস অর নো? কথাটা বুঝতে পারলে নিশ্চয়ই। এবার এদেরও কনজামশন ডিফারেন্ট টাইপ অফ জায়গায় ডিফারেন্ট রকম, এদের এক্সপেন্ডিচার ডিফারেন্ট রকম, এদের সেভিংস বা ইনভেস্টমেন্ট বা বিভিন্ন সেক্টর থেকে আদার ইনকাম বিভিন্ন রকম। তাহলে প্রত্যেকটার যদি কোনো এগ্রিগেট করা হয় বা কোনো কিছু হোল একটা দিক থেকে আমরা কোনো কিছু অ্যানালাইসিস করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, হ্যাঁ কি না বোঝা গেছে? এবার মেন ফ্যাক্টর কি? দেখো মেন ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, লিখে নাও যে মেন টুলস বা মেন ফ্যাক্টর। মেন টুলস বলেই হেডিং করো, কিছু কিছু নতুন টার্ম আমাদের জানা দরকার। ফার্স্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ভালো করে, খুব ইম্পর্টেন্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। বিশ্বজিৎ এটাকে এক্সপ্লেন করতে পারবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কী?
এই মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে? দেখো ভালো করে শোনো, ভালো করে বুঝবে। চাহিদার জন্য যেটা আমাদের সাপ্লাই করতে হয়। হ্যাঁ, মানে চাহিদা ও যোগান। ভালো করে শোনো, একটা সিম্পল ক্ষেত্রে বলি, যা তোমরা ধরো পড়াশোনা করছো, তোমার পড়াশোনার জন্য একটা খরচ আছে, তাহলে একটা খরচ ধরো কারোর মাসে পড়াশোনার জন্য খরচ হচ্ছে মিনিমাম 5000। এই 5000টা হচ্ছে ডিমান্ড। সাপ্লাই যদি নিজেরা করতে পারো, নিজেরা বা বাই দ্য গার্জেন যাই করা হোক, সেটা কি সাপ্লাই? হ্যাঁ কি না? আমাদের একটা ফ্যামিলিতে 8জন মেম্বার, 8জন মেম্বারের খাওয়া দাওয়া যেটা দরকার সেটা হচ্ছে ডিমান্ড, বা যেটা আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটা হচ্ছে ডিমান্ড। হ্যাঁ, এর মধ্যে নেসেসিটি প্লাস লাক্সারি হতে পারে, কিন্তু সেটাই ডিমান্ড। কারো যদি নেসেসিটিটা ডিমান্ড বলতে পারো, কারোর এক্সট্রা লাক্সারিটা সেটাও ডিমান্ড বলতে পারো, তাহলে সেটা ডিমান্ড। সেই ডিমান্ডের রেসপেক্টে তবে আমরা কোনো কিছু সাপ্লাই করি। হ্যাঁ কি না? এই সাপ্লাই করার জন্য যদি দেখি আমার একটা ইনকামের সোর্স ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, আমরা এক্সট্রা অ্যাড করার চেষ্টা করি। তাই অনেক স্টুডেন্টই আছে বাবার ইনকাম থেকে খরচ করার সঙ্গে সঙ্গে নিজেরাও কোনো কিছু ইনকাম করার চেষ্টা করে, সেটা কি শুধুমাত্র সাপ্লাইকে স্যাটিসফাই করবে বলে। হ্যাঁ কি না? তাহলে এটা মাইক্রো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটা টুল, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো অবস্থা বোঝা গেছে? কোনো না বুঝতে পারলে আমাকে বলবে। হচ্ছে ওকে। এখানে ম্যাক্রো ইকোনমিকের ক্ষেত্রে কী হয় ভালো করে শোনো, একই ব্যাপার, ডিমান্ড ও সাপ্লাই থাকতেই হবে। এখানে কি এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। নোট ডাউন করো, এর মেন টুলস কি? এর মেন টুলস হচ্ছে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে এবার এক্সাম্পল যাওয়া যাক, তাহলে অনেকটা ডাউট ক্লিয়ার হবে। এক্সাম্পল বলতে কি? নোট ডাউন করো, তোমাদের কি মনে হয় এক্সাম্পল কি হবে? যে একটা কোনো মাইক্রো ইকোনমির এক্সাম্পল দেখো, কোনো কিছু হচ্ছে প্রাইস ডিটারমিনেশান লিখে রাখো, তারপরে এক্সপ্লেন করছি আমি। প্রাইস ডিটারমিনেশান, দেখো এটাকে দুদিক দিয়ে বলা যায়। তুমি যদি একটা শপকিপার হও, তুমি একটা কস্ট প্রাইস দিয়ে কোনো জিনিস কিনেছো, তোমার মনে হচ্ছে যে আমার এখানে এই শপটাকে মেনটেন করতে বা আমার সঙ্গে যে লেবার রয়েছে সেই লেবারকে দিয়ে আমার একটা প্রফিট দরকার, তারপরে আমি একটা প্রাইস ডিটারমাইন করছি। সেটা শপকিপারের রেসপেক্টে প্রাইস ডিটারমিনেশান। ছোট্ট একটা কোনো কিছু একটা আর্টিকেলের ওপর কোনো কিছু ডিটারমিনেশান, বা কোনো প্রোডাক্টের ওপর কোনো কিছু একটা প্রাইস দেওয়া, এটা হতে পারে। বা যদি একটা বায়ারের রেসপেক্টে বা আমাদের রেসপেক্টে যদি কোনো কিছু ভাবি, ধরো একটা কোনো জিনিসের দাম, তোমাকে বলা হয় যদি এই ফোনটা কিনবো, তুমি কি করো? তুমি একবার কোনো দোকানে জিজ্ঞাসা করো, একবার অ্যামাজনে দেখো, একবার ফ্লিপকার্টে দেখো, একবার অন্য কোনো জায়গায় দেখার চেষ্টা করো যেখানে দামটা অরিজিনাল কী বা কোনটা হলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ কি না? তাহলে প্রাইস ডিটারমিনেশন মানে কি? আমাদের জানার দরকার, বা আমরা নিজেদের ক্ষেত্রে শুধুমাত্র বাঁচানো নয় বা নিজেদের ক্ষেত্রে লাভ ব্যাপারটা নয়, নিজেদের ক্ষেত্রে কখনোই একটা সোর্সের ওপর ডিপেন্ড করে কোনো কিছু করি না, আমরা একাধিক ক্ষেত্রে দেখে বা জাজ করে তবে করি। তাহলে এটা কি ক্ষুদ্র ক্ষেত্রে বা খুব ছোট ক্ষেত্রে, তাই এটাকে বলতে পারি এক্সাম্পল প্রাইস ডিটারমিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এছাড়া এক্সাম্পল কি বলতে পারি? ইন্ডিভিজুয়াল ডিমান্ড। হ্যাঁ কি না? ইন্ডিভিজুয়াল ডিমান্ড, প্রত্যেকের আলাদা আলাদা কোনো কিছু ডিমান্ড থাকে। সে ডিমান্ডটা সবসময় ইকোনমি বা মানে কোনো মানি ডিমান্ড তাও নয়। হ্যাঁ কি না? মানি ডিমান্ড না হলেও কোনো কিছু আমাদের কোনো বাড়ি বলো বা কোনো কিছু একটা কোনো আলাদা কোনো কিছু আমাদের ডিমান্ড থাকতে পারে। এই প্রত্যেকটা ডিমান্ডকে কী বলতে পারি? মাইক্রো ইকোনমিকের মধ্যে তার এক্সাম্পল বলতে পারি। এক্ষেত্রে এক্সাম্পল কী হবে? এর এক্সাম্পলগুলো খুব কঠিন ওয়ার্ড, যেগুলো প্রত্যেকটা পরবর্তী ক্ষেত্রে এক একটা টপিক। যেমন ফার্স্ট ন্যাশনাল ইনকাম, পরের দিনের প্রথম টপিক আমাদের ন্যাশনাল ইনকাম। মানে আমরা এটা দেখবো, যেহেতু আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ছি, ভারতের যে ইকোনমি বা ইন্ডিয়ার যে ইকোনমি সেটা কি মাইক্রো না ম্যাক্রো? অফকোর্স ম্যাক্রো, কেন এটা তো অল একটা হোল। আর আমার পার্সোনাল ইকোনমিটা কি? পার্সোনাল ইকোনমিটা হচ্ছে মাইক্রো ইকোনমি। কেউ তো আমার পার্সোনাল লাইফের ওপর পড়াশোনা করার দরকার হবে না, পড়াশোনা করি কোনটা? ইন্ডিয়ান ইকোনমির ওপর। তাই এই যে ইকোনমির যেটা আমাদের পরের প্রত্যেক ক্লাসে ডিসকাস করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। আন্ডারলাইন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এটাই 2টো ক্লাস লাগবে ন্যাশনাল ইনকাম বোঝাতে আর বলতে। নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব তারপরে ইনফ্লেশন, যেটাকে বেঙ্গলিতে কি বলা হয় বলতে পারবে? মুদ্রাস্ফীতি। আমরা কথাটা পেপার খুললেই যারা দেখি, মানে কোনো ইংলিশ পেপারে ইনফ্লেশন কথাটা ইউজ হয়, বেঙ্গলিতে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দিনের কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। এগুলো কিন্তু ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ওকে, নেক্সট পোভার্টি, দারিদ্রতা। ওকে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। এই আনএমপ্লয়মেন্ট আর
প্রভার্টি এরা কোলিঙ্কড, একটার সঙ্গে একটা ডিপেন্ড করে। এইগুলো প্রত্যেকটা আমাদের এক একটা চ্যাপ্টারে পড়ানোর ব্যাপার, বুঝতে পারলে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? এই ফার্স্ট যেটা ডিসকাস করলাম ইকোনমিক্সের মাইক্রো ম্যাক্রো, কার কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো? আমি একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু এই টোটাল জেনারেল স্টাডিজটা তোমাদের এই ব্যাচে ইংলিশে কভার করব, যাতে তোমাদের কোনো কিছু এক্সামের ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, যদি কেউ কোনো বেঙ্গল স্টাডি মেটেরিয়াল চাও আমি তো পাঠাবোই। আমি আজকে রাত্রিবেলা বা কালকে সকালেই তোমাদের গ্রুপ মানে ব্যাচে বা তোমাদের এই গ্রুপে আমি ইংলিশের যে স্টাডি মেটেরিয়াল আছে ইকোনমিক্সের আমি সেটা প্রোভাইড করছি। পারলে তোমরা প্রিন্ট আউট করে নিও বা অন্তত সঙ্গে রেখো, দেখে নিও। তাহলে দেখবে এই আমি যেগুলো বলছি বা বোঝাচ্ছি সেইগুলো ওইখানে নোটস পেয়ে গেলে দুটো মিশিয়ে পড়তে কিন্তু অনেকটাই সুবিধা হবে। হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। এইবার আর একটা জিনিস আমার বলার দরকার, এটা শুধুমাত্র ম্যাক্রো ইকোনমিক্সের উপর বেস করে। কেন ম্যাক্রোর উপর বেস করে বলার দরকার? কারণ আমরা তো পড়ছি ইন্ডিয়ান ইকোনমিতে ম্যাক্রোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। যেমন দেখো কী কী এগ্রিগেট দেখা হয় ম্যাক্রো ইকোনমির ওপর, জাস্ট লিখে নাও যে ম্যাক্রো ইকোনমিক সেক্টর, ম্যাক্রো ইকোনমিক্স সেক্টরস। দেখো সেক্টরস বলতে কি বলি আমরা, বেঙ্গলিতে বলি ক্ষেত্র। কতগুলো ক্ষেত্র বা কতগুলো বিশেষ রয়েছে যেকে আমরা ম্যাক্রো ইকোনমিক হিসাবে কনসিডার করতে পারি। মোটামুটি দেখা যায়, ভালো করে শুনবে, মোটামুটি দেখা যায় যে 4 এগ্রিগেটস আর দেয়ার। নোট ডাউন করো, 4 এগ্রিগেট ম্যাক্রো ইকোনমিক সেক্টরস। ম্যাক্রো ইকোনমিক্স সেক্টরস দেখো একটু হয়তো আমি নিজে এটা জানি, এটা যে এই ইকোনমিক্স পড়াতে বা পড়তে তোমাদের একটু সমস্যা হয় বা অ্যাভয়েড করার চেষ্টা করো। দেখো না বোঝা যায় কি না, যদি বোঝা না যায় দেন তোমরা ব্যাপারটাকে স্কিপ করতে পারো, যে হ্যাঁ এটা ছাড়াও এক্সাম ক্র্যাক করা যায়, কিন্তু জানা দরকার। কোনো কিছু ইন্টারভিউতে বলো, কোনো জায়গায় বলো, ইকোনমিক্স সম্বন্ধে প্রপার নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই চারটে কী কী শুনে রাখো, জাস্ট নাম বলবো, একটু এক্সপ্লেন করবো, বেশি এক্সপ্লেনেশন লেখার দরকার নেই। ফার্স্ট 1 নম্বর হাউস হোল্ড সেক্টর, তোমরা নিজেরাই এক্সপ্লেন করতে পারবে। হাউস হোল্ড সেক্টর। সেকেন্ড প্রডিউসার সেক্টর। থার্ড গভর্নমেন্ট সেক্টর। ফোর্থ এক্সটার্নাল সেক্টর। ওকে, এই 4 টাইপসের কিন্তু সেক্টর আছে, এটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক সেক্টর বলতে পারি। প্রথমেই চলে এসো হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর বলতে কী বলি আমরা? দেখো একদম সহজ, যে আমরা কোনো ফ্যামিলির ক্ষেত্রে বা কোনো বাড়ির ক্ষেত্রে একটা ইনকাম করি, সেই ইনকামটা বিভিন্ন কিছু পে করার ক্ষেত্রে, কোনো ইলেকট্রিক বিল, ফোনের বিল, গ্যাসের বিল একটা পে করার বা কোনো লোন কোনো কিছু পে করার ক্ষেত্রে কিছুটা ইউজ করি, কিছুটা ডেলি কোনো কিছু খরচের জন্য একটা ইউজ করতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে যেটা সেভিংস থাকে সেই সেভিংসটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে পারি বা আমরা সেভ করে রাখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এই যে ছোটো ছোটো ক্ষেত্রে আমরা যে সেভ করছি, ভালো করে শুনবে, সেভ যেটা করছি সেটা কোথায় করি? মোস্ট অফ দ্য কেসে ব্যাংকে করি। ব্যাংকে কোনো কিছু সেভ করছি মানে সেই আমার এই সেভিংসের ডেটা গভর্নমেন্টের কাছে আছে। তাহলে গভর্নমেন্ট এই আমাদের ইনকামটাও যখন গভর্নমেন্টের দিক থেকে যখন ইনকাম ট্যাক্স দিয়ে যখন আমরা জানছি, তাহলে ইনকামটাও আছে, সেভিংসটাও আছে। তাহলে ওদের কাছে ম্যাক্রো ইকোনমিক কোনো কিছু ডিটারমিনেশনের জন্য আমাদের প্রত্যেকটা ডেটা কিন্তু ওদের কাছে পাচ্ছে। তাহলে ডেটা কখন মিসিং হয়? ডেটা তখনই মিসিং হয় যখন আমাদের এমন কিছু ইনকাম হয়, যে ইনকামগুলো, ভালো করে শুনবে, যে ইনকামগুলোর আমরা কোনো কিছু এক্সট্রা করলেও সেটা গভর্নমেন্টকে জানাই না বা গভর্নমেন্টের কাছে লুকিয়ে যায়। কারণ ট্যাক্স যদি বেশি পে করতে হয় তাহলে ইনকাম কিছুটা কমে, অফকোর্স কমে। কিন্তু এই যে ট্যাক্স না পে করার ফলে যে ইনকামটা রয়ে যাচ্ছে, যা স্ট্রেস গভর্নমেন্টের কাছে নেই, সেই মানিকে কী বলা হয়? সেই মানিকে বলা হয় ব্ল্যাক মানি, হ্যাঁ কি না? এটা প্রত্যেকে মোটামুটি জানি। সেই ব্ল্যাক মানির ওপর কিন্তু ম্যাক্রো ইকোনমিক সেক্টরগুলো মানে প্রপার ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, এবং এই ব্ল্যাক মানি হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ক্রিমিনাল অফেন্স, ব্ল্যাক মানি কোনো কিছু হোল্ড করা বা ব্ল্যাক মানি ক্রিয়েট করা, হ্যাঁ কি না? এই গেল হাউস হোল্ড সেক্টর। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে প্রডিউসার সেক্টর। এই প্রডিউসার সেক্টরকে বলা হয় বিজনেস সেক্টর। ওকে, এটাকে আর একটা নাম হচ্ছে বিজনেস সেক্টর। ওকে, এই বিজনেস সেক্টর বলতে কি বলি আমরা? দেখো ভালো করে শোনো, একটা কোনো কিছু কেউ কোনো অর্গানাইজেশন চালু করলো,
সেখানে কোনো লেবারদের ইউজ করলো। লেবার কিন্তু ওয়ান টাইপ অফ ওয়েলথ, ভালো করে শুনবে, এটা কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশান, খুব ইম্পর্টেন্ট। আমি বলবো আমি কী ফ্যাক্টর অফ প্রোডাকশান ইম্পর্টেন্ট। তাহলে এই তাদের দিয়ে কোনো কিছু একটা প্রডিউস হলো, সেই প্রডিউসটা সে একটা কোনো প্রফিট মেক করে সেটা হচ্ছে মার্কেটে লঞ্চ করলো, তার ইনকাম হচ্ছে, তার বিজনেস বলতে পারি, সেটাকে প্রডিউসও বলতে পারি। তাহলে এই সেক্টরটাও কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াতে তো নিশ্চয়ই অল ওয়ার্ল্ডের ইকোনমিকে কন্ট্রোল করে বলতে পারো, হ্যাঁ কি না? কারণ বিজনেসম্যানরাই একমাত্র বলা উচিত নয়, মানে ওয়ান অফ দ্য, যেরা ইকোনমিকে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। কথাটা বোঝা গেছে, হ্যাঁ কি না? নেক্সট থার্ড হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট সেক্টর বলতে কি, যে ডিফারেন্ট টাইপ অফ যে গভর্নমেন্ট যে সেক্টরগুলো রয়েছে, যে সেক্টরগুলো অ্যাফিলিয়েটেড বাই গভর্নমেন্ট এবং কন্ট্রোল বাই গভর্নমেন্ট, হ্যাঁ কি না? সেখানে কি হয়, সেখানে ডিফারেন্ট টাইপ অফ ওয়েলফেয়ার এজেন্সি থাকতে পারে অ্যাজ এ প্রডিউসার, বা ওদের মেনলি কাজ হয়, গভর্নমেন্ট সেক্টরগুলি মেনলি কাজ হয় কী কাজ করা, যে মানুষকে বা যারা পাবলিক রয়েছে বা যারা জনগণ রয়েছে বা সিটিজেন রয়েছে তাদেরকে হেল্প করা, হ্যাঁ কি না? হ্যাঁ, অফকোর্স সেইগুলো যে চলছে বা সেইগুলো যে চালাচ্ছি, সেগুলো আমরা সিটিজেন বা জনগণ বা মানুষের ইনকাম থেকে বা ইনকাম রেসপেক্টেই আমরা চালাচ্ছি বা গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরটা বা এই সেক্টরটা পুরোপুরিভাবে কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। ওকে, এইবার তাহলে এক্সটার্নাল কোনগুলো? এক্সটার্নাল বলতে এমন অনেক কিছু মনিটারি ট্রানজাকশান বা আর্থিক লেনদেন হয় যেটা হাউসহোল্ড সেক্টর, প্রডিউসার সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের বাইরে। এক্সাম্পল কি বলতে পারি, কি বলা যায় যেগুলো এইগুলো সেক্টরের বাইরে? যেমন ধরো, ভালো করে বুঝবে, কেউ একজন ইউটিউবে ইনকাম করছে, অনেকেই করতেই পারে। এই যে ইনকাম করছি আমরা, ওখানে ডলারে ইনকাম হয়, সেখান থেকে ইনকাম আসে, এই ডিটেলস আমি পরে বলবো ইউটিউবের ব্যাপার। তো ইনকাম হয়, এই ইনকামটা এটা গভর্নমেন্ট বলতে পারবে, প্রডিউসার বলতে পারবে, হাউসহোল্ড কোনোটাই নয়। ইনকাম কিন্তু ডাইরেক্ট ওখান থেকে বাইরে হিসাবে আসছে। এরকম অনেক ইনকাম আছে যেগুলো এই তিনটে সেক্টরের বাইরে, সেগুলোকে আমরা এক্সটার্নাল সেক্টর বলতে পারি। আগে এই তিনটেকেই বলা হতো ম্যাক্রো ইকোনমিক সেক্টর। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেক্টরগুলোর বাইরে জিডিপিতে বা জিএনপিতে ভ্যালু অ্যাড করছে এমন অনেক কিছু এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, যেগুলোকে আমরা একসঙ্গে এক্সটার্নাল সেক্টর হিসাবে রেকগনাইজ করছি। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে কি যায়নি বলো? এই চারটে টপিকের ওপর কোনো ডাউট থাকলে আমাকে বলবে। প্রোডিউসার সেক্টরের মধ্যে কাল্টিভেশন তো পড়তে পারে, অফকোর্স পড়বে, একদমই তাই। প্রোডাকশন তো আছে, তো নতুন জিনিস তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? আমি এক্ষুনি বলবো যে ফ্যাক্টর অফ প্রোডাকশন কী জাস্ট এর পরের টপিক, সেখানেই বলবো যে ফ্যাক্টর প্রোডাকশন তুমি দেখবে যে কাল্টিভেশন, আমরা যে চাষবাস করছি, কোনো কিছু তৈরি করছি, অফকোর্স এটা হচ্ছে প্রোডাকশান। এটা প্রোডাকশান করছি কি না, প্রোডাকশানের জন্য ল্যান্ড লাগছে, লেবার লাগছে, ক্যাপিটাল লাগছে, সবই লাগছে, প্রোডাকশান করছি। এবার আমি যদি নিজে থেকেই যারা চাষবাস করছি, তারা জিনিসটাকে অনেক কম দামেই বিক্রি করি, যেটা আমরা এখন কিনে আমার অনেক বেশি দামে হয়, তাহলে ডাইরেক্ট যদি সেই নিয়ে দোকানের মাধ্যমে বিক্রি করতে পারতো বা কোনো কিছু করতে পারতো, সেই বিজনেসম্যান হতো, হ্যাঁ কি না? তাহলে যারা ফার্মার তারা বিজনেসম্যান নয় কেন? তারা জাস্ট করে বিজনেসম্যানকে দিয়ে দিচ্ছে বিজনেস করার জন্য। আমাদের যারা কোনো কিছু প্রডিউস করি, আমাদের যদি সেরকম কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতো যে হ্যাঁ, যারা ফার্মার এরাই অন্য লেবারকে দিয়ে এটাকে প্রসেসিং করে অ্যাজ এ বিজনেস এই হিসাবে তৈরি করবে, তখন ফার্মাররাই অ্যাজ এ বিজনেসম্যান থাকতো। অনেকে হয়তো আছেও যারা অ্যাজ এ ফার্মার প্রডিউস করে, আবার অ্যাজ এ বিজনেসম্যান সেটাকে প্রসেসিং করে বিজনেস সেক্টরে ইউজ করে, হ্যাঁ কি না? তাহলে ফার্মার আর বিজনেসম্যান দুটো হয়তো এক নয়, কিন্তু কিছু ক্ষেত্রে এক হতেও পারে, হ্যাঁ কি না? বোঝা গেল না? ওই জন্য কাল্টিভেশন বা কোনো চাষবাস যখন কোনো কিছু প্রোডাকশান হচ্ছে, এটা মাস্ট বি ইন প্রডিউসার সেক্টর। ওকে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস মনে রাখো, মোস্ট অফ দ্য বিজনেস কিন্তু রিলেটেড হয় বা শুরু হয় কিন্তু এই প্রোডাকশানের রেসপেক্টেই, বা প্রোডাকশানের মধ্যে অন্যতম হচ্ছে কি এই কাল্টিভেশন, হ্যাঁ কি না? এই কাল্টিভেশন আছে বলেই ফার্টিলাইজেশন ইন্ডাস্ট্রি চলছে। ফার্টিলাইজেশন ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিজনেস সেক্টর ইন ইন্ডিয়া, হ্যাঁ কি না? যারা জানে তারা জানে যে যারা বিভিন্ন ক্ষেত্রে, যারা সারের ক্ষেত্রে কীরকমভাবে যারা বিজনেসম্যানরা ভালো করে সাকসেসফুলি ব্যাপারটাকে রান করাচ্ছে, হ্যাঁ কি না? বলো, কিছু বুঝতে কোনো অসুবিধা থাকলে কিনা বলো। এই ম্যাক্রোইকোনমিকের চারটে সেক্টর নিয়ে কোনো ডাউট আছে? কোনো প্রশ্ন? যখনই কোনো প্রশ্ন হয় তখন কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেবে, নাহলে কিন্তু ডাউট রয়ে যাবে। হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? না স্যার, ঠিক আছে। চলো পরে নেক্সট হেডিং করো,
ইকোনমিক গ্রোথ। আজকে একদম বেসিক কিছু বলে যাব, পরের দিন একদম ডাইরেক্ট ইকোনমিক্সের পার্টে ঢুকবো। এখন পুরো বেসিক জিনিসগুলো ডিসকাস চলছে, কিছু এর ব্যাপার নয়, তবে ডাউট এগুলো ক্লিয়ার করবে। নেক্সট নোট ডাউন করো, ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ কি মনে হয়, হোয়াট ডু মিন বাই ইকোনমিক গ্রোথ? কার কি আইডিয়া? যার যেটা মনে হয় বলতে পারো। ইকোনমিক গ্রোথ কি? ভালো করে শোনো, খুব ইম্পর্ট্যান্ট। কোনো দেশের, এটা দেশের ক্ষেত্রে বলতেই হয়, কোনো দেশের পার ক্যাপিটা ইনকাম যদি অল ওভার দ্য নেশানের যদি কোনো কিছু আমরা অ্যাচিভ করি প্রত্যেক ইয়ারে, তার গ্রাফটা যদি আস্তে আস্তে ওপরের দিকে থাকে, তাহলে বলতে পারি যে এটা ইকোনমিক গ্রোথ হয়েছে। হ্যাঁ কি না? তাহলে ইকোনমিক গ্রোথ বলতে পারি, ভালো করে শোনো, ইকোনমিক গ্রোথকে আমরা ডিটারমাইন করতে পারি বা লিখতে পারি যে অ্যানুয়াল পার্সেন্ট, এটা লিখলেই তো বুঝতে পেরে যাবে যে অ্যানুয়াল পার্সেন্টেজ ইনক্রিজ, in per capita income, ওকে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা? ইনক্রিজ। হ্যাঁ কি না? ভালো করে শোনো, পার ক্যাপিটা বলতে কি? আমাদের টোটাল ইনকাম ডিভাইড বাই টোটাল সিটিজেন, ওকে? দেখে বলে পার ক্যাপিটা। এই পার ক্যাপিটা ইনকাম যদি অ্যানুয়াল বলতে বাৎসরিক বা প্রত্যেক বছরে যদি ইনক্রিজ করে, তাহলে তাকে বলা হয় ইকোনমিক গ্রোথ। ইয়েস অর নো? এবার তোমার মনে হতে পারে তাহলে ইনকামগুলো কী কী হয়, সেটাই আমি পরের ক্লাসে ডিসকাস করবো। ন্যাশনাল ইনকাম, যার মধ্যে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এরকম অনেক ব্যাপারগুলো আছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্কড, প্রত্যেকটা রিলেশান, প্রত্যেকটার ইকুয়েশান, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, পার ক্যাপিটা মানে কি? ধরো তোমার বাড়িতে টোটাল ইনকাম একটা অ্যামাউন্টে ইনকাম হয়, ঠিক আছে? তোমার প্রত্যেকের বাড়িতে মেম্বার নাম্বার একটা আছে, তাহলে টোটাল ইনকাম ডিভাইড বাই টোটাল মেম্বার ইজ ইকুয়াল টু পার ক্যাপিটা ইনকাম। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? বুঝতে পারলে না? কোনো ডাউট আছে? ওকে, নেক্সট নোট ডাউন করবে, ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখো, ডেভেলপমেন্ট মানে কি? একটা জিনিস আমরা ইকোনমি একইভাবে চলছে, এটা চেঞ্জ দরকার। চেঞ্জ বলতে কি? ইন পজিটিভ। ডেভেলপমেন্ট মানে অলওয়েজ ইন পজিটিভ সাইন। তাহলে কোনো কিছু যদি ইনক্রিজ করতে হয়, তার জন্য যা যা করার দরকার তাকে বলা হয় ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ইকোনমিক ডেভেলপমেন্টের রেজাল্ট হচ্ছে ইকোনমিক গ্রোথ। আশা করি বুঝতে পারলে। তাহলে এই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধুমাত্র ইনকাম যে বাড়ছে তা নয়, এখানে কিন্তু ইমপ্রুভ হয় লিভিং স্ট্যান্ডার্ড, ডিটোরিয়েশন অফ প্রভার্টি, আমাদের যে যারা দরিদ্র বা দারিদ্রতা কম, এডুকেশান লেভেলটা বাড়া, অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশান অফ ইনইকুয়ালিটি অফ ওয়েলথ। এই প্রত্যেকটা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের এক একটা সাইন। এই পয়েন্টগুলো নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট। প্রথমেই লেখো ইমপ্রুভড লিভিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ কি না? আমাদের থাকার যেভাবে আমরা থাকি, তো তার থেকে যদি আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করি, হ্যাঁ কি না? কারুর একটা বাড়িতে একটা রুমে একটা ফ্যান, হয়তো তার একটা ফ্যানই দরকার, কিন্তু তার সঙ্গে যদি আর একটা ছোট্ট ফ্যান থাকে আর কি, যেটা তাকে আর কমফোর্ট লেভেলটা বাড়াচ্ছে, তার লিভিং স্ট্যান্ডার্ডটাকে ইমপ্রুভ করছে, তাহলে সেটাকে বলতেই পারি। কেউ একজন সাইকেল ইউজ করে, সে তারপরে স্কুটি কিনলো, স্কুটির পর বাইক কিনলো, তাহলে বলতেই পারি তার ডেভেলপমেন্ট মানে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে তার লিভিং স্ট্যান্ডার্ডটাও আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু একেবারেই মনে রাখবে নেসেসিটির সঙ্গেই জড়িত। নেসেসিটি লাক্সারি কিন্তু নয় যে হ্যাঁ আমার এটা মানে ইনকাম সেই মতো নেই, আমি স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য যদি লাক্সারিয়াস লাইফ মেনটেন করার চেষ্টা করি, তখন কেউ তাকে লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট বলা যায় না। এটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইকোনমিক্স। যদি তোমার ইনকাম বাড়ে, তার সঙ্গে সঙ্গে যদি লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে, তবেই কিন্তু সেটাকে বলতে পারি ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, আমার ইচ্ছা হলো, আমার ক্ষমতা নেই, কিন্তু যে করেই হোক, যাকে হোক, প্রেসার দিয়ে হোক, যেভাবেই হোক, আমি একটা বড় কোনো দামি OnePlus ফোন, আইফোন, কিছু দামি একটা ফোন কিনে ফেললাম।
এটা মানেই কি আমার লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে গেল তা কিন্তু নয়। লিভিং স্ট্যান্ডার্ড তখনই বাড়বে যে আমি ওই ফোনটা ব্যবহার করার যোগ্য কিনা, যোগ্য ইন দ্যাট সেন্স আমি সেরকম রেটে সেরকম ইনকাম করি কিনা। তাহলে ইকোনমিক গ্রোথও হচ্ছে অ্যাজ ওয়েল এজ আমাদের ডেভেলপও হচ্ছে, তখন বলতে পারি যে ইমপ্রুভড লিভিং স্ট্যান্ডার্ড। ওকে, আশা করি বোঝা গেছে। সেকেন্ড লিখে রাখো যে রিডাকশান অফ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রিডাকশান অফ ইনইকুয়ালিটি অফ ওয়েলথ। ওয়েলথ বলতে জানি আমরা সম্পদ বলেছি, এটা আমাদের সমাজের একটা সমস্যার দিক যে আমার বাড়িতে যা আছে আমার পাশের বাড়িতে তা নেই, আবার অন্যদিকের একটা বাড়িতে তার বাড়িতে যা আছে আমার তা নেই। এটা প্রত্যেক জায়গাতেই আছে, যেটাকে ইনইকুয়ালিটি, যাকে বেঙ্গলিতে বলা হয় বৈষম্য। অর্থাৎ প্রত্যেকটা জায়গা মানুষের মধ্যে একটা বৈষম্য রয়েছে। এই বৈষম্যটা যত কমবে তত বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট লেখো যে ডিক্রিজিং প্রভার্টি। যত গরিব বা দরিদ্রতা কমবে সেটাকে বলা হয় যে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা সাইন। কোনো অসুবিধা নেই। এই হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, যে এইগুলোতেই বলতে পারি যে আস্তে আস্তে আমাদের ডেভেলপ হচ্ছে। তাহলে আর একটা জিনিস যেটা বলা হয় খুব ইম্পর্টেন্ট, যেটা গ্রোথের সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্টের কী রিলেশান, কী সম্পর্ক, ভালো করে দেখো, একটা লিখে রাখো যে ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ইকোনমিক গ্রোথ প্লাস স্ট্রাকচারাল চেঞ্জ। ওকে, শুধুমাত্র বারবার বলছি আমার ইনকাম বেড়ে গেল মানে ইকোনমিক ডেভেলপমেন্ট হলো তা কিন্তু নয়। এই যে জিনিসগুলো বললাম এটা তো একটা সোশ্যাল স্ট্রাকচার, এই সোশ্যাল স্ট্রাকচার যখনই চেঞ্জ হবে তখনই আমি বলবো যে এটা হচ্ছে ইকোনমিক ডেভেলপড হয়েছে। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে না যায়নি? চলো নেক্সট, যেটা গুরুত্বপূর্ণ প্রত্যেকে হেডিং করবে, আজকে লাস্ট টপিক, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন। দেখো, প্রোডাকশন তো আমরা কথাটা জানি, প্রোডাকশন মানে কি বা প্রোডাকশন কীভাবে হয়, কী ফ্যাক্টর কাজ করে, মোটামুটি 4টে ফ্যাক্টর কাজ করে। 1 2 3 4 নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লেন করলে বুঝতে পারবে যে প্রোডাকশনের ব্যাপারটা কী। ফার্স্ট ল্যান্ড, সেকেন্ড লেবার, থার্ড ক্যাপিটাল, আর ফোর্থ লিখে রাখো এন্টারপ্রাইজ। প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করা দরকার, এক্সপ্লেন করা ইম্পর্টেন্টও। ল্যান্ড বলতে কি, ল্যান্ড তো আমরা কেউ তৈরি করতে পারি, কেউ পারি না, হয়তো বিক্রি করলে বা কিনলে অনারশিপ চেঞ্জ হয়, কেউ তো আমরা তৈরি করতে পারি না। তাহলে এটাকে বলতে পারি ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ কি না? এটাকে বলতে পারি ন্যাচারাল রিসোর্স, কোনো অসুবিধা নেই। লেবার মানে কি, তুমি একটা কাজের জন্য একটা লেবারকে ইনক্লুড করেছো, বাট তার এফিসিয়েন্সি কম, তুমি কি কোনো কিছু প্রোডাকশান ভালো পাবে না। তাহলে লেবারের মেন যেটা কি ফ্যাক্টর, সেটা কি, হিউম্যান স্কিল অ্যান্ড এফোর্ট। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, হিউম্যান স্কিল অ্যান্ড এফোর্ট। ওকে, এবার ক্যাপিটাল কেন নেসেসারি? তুমি একটা প্রোডাকশান করবে, সে ফার্মার কোনো কিছু ক্রপস প্রোডাকশান করুক বা আমরা কোনো কিছু করি, যাই করি, তাহলে এই প্রোডাকশানের জন্য একটা ইকুইপমেন্ট দরকার, মেটেরিয়ালস দরকার, এর জন্য ক্যাপিটাল লাগে। নোট ডাউন করে রাখো, ইকুইপমেন্ট অ্যান্ড মেটেরিয়াল। ওকে, নেক্সট এন্টারপ্রাইজ মানে কি, দ্যাট ইজ অর্গানাইজেশন। কেন বলছি, তুমি যেটা প্রডিউস করলে তার একটা কোম্পানি খোলা দরকার, যেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বা গভর্নমেন্টের সঙ্গে একটা কোনো ট্রানজ্যাকশান বা ট্যাক্স রিলেটেড, যেটাকে বর্তমানে জিএসটির আওতায় আনা হয়, যার মাধ্যমে তুমি যে প্রোডাকশান করলে সেটা মার্কেটে যে বিজনেস করবে সেটা গভর্নমেন্টের জানা দরকার। এই জন্য একটা অর্গানাইজেশন থাকা দরকার, বা যে অর্গানাইজেশনটা আন্ডারটেকিং এঙ্গেজ ইন প্রোডাকশান, যেটা প্রোডাকশানের সঙ্গে এঙ্গেজ থাকবে, হ্যাঁ কি না? বলো বিশ্বজিৎ, অবশ্যই 4টে পয়েন্ট বোঝা গেল কি না?
কোনো ডাউট আছে? বোঝা গেছে তো? দেখো, এই হলো ফ্যাক্টর অফ প্রোডাকশান। হ্যাঁ স্যার। এই ফ্যাক্টর অফ প্রোডাকশানের উপর ডিপেন্ড করেই কিন্তু কোনো বিজনেস এগিয়ে যায়, ইকোনমিক গ্রোথ চলতে থাকে। হয়েছে? দেখো, মোটামুটি আজকের আমার এই ছোট্ট এতটাই টপিক। এর পরের দিন জাস্ট এর পরের পয়েন্ট থেকে আমি শুরু করব, যেখানে আলোচনা করব টাইপস অফ ইকোনমি। টাইপস অফ ইকোনমি মোটামুটি 3টে টাইপের ইকোনমি দেখা যায়: ক্যাপিটালিস্ট ইকোনমি, প্ল্যান্ড বা কমান্ড ইকোনমি, আর একটা মিক্সড ইকোনমি। কোনটা কেন বলা হয়, কোন দেশের ক্ষেত্রে এটা বেশি চলে, কোন ব্যাপার কি, সেটা আলোচনা করার পরেই আমি একদম ডাইরেক্ট ইন্ডিয়ান ইকোনমি চলে যাব। সেখানে বলবো যে ইন্ডিয়ান ইকোনমির সেক্টর ওয়াইজ কী কীভাবে ভাগ করতে পারে। সেখানেও কি এরকম ম্যাক্রোর মতো হাউস হোল্ড, প্রডিউসার, গভর্নমেন্ট, এক্সটার্নাল আছে, না এটাকে আরও সিম্পলিফাই হিসাবে কিছু করা যায়। তবে একটু বলে রাখি, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে সেক্টর যদি ভাগ করতে হয়, ওকে 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আমি টুমোরো ক্লাসে আমি ডিসকাস করব, যেটা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর। ওকে, তখন তারপরে বলবো আমি যে প্রাইমারি সেক্টরের মধ্যে কোন কোন এক্সাম্পল, সেকেন্ডারি কোনগুলো, টার্সারি কোনগুলো, এবং কিসের রেসপেক্টে এগুলো ভাগ করা হচ্ছে। এবং লাস্ট যে ইকোনমিক ইয়ার 1920 যে আমার ডেটা আছে, তার রেসপেক্টে 3টে সেক্টর কীভাবে গ্রোথ বা তোমার কন্ট্রিবিউশন রয়েছে ইকোনমিক জিডিপির রেসপেক্টে। ওকে, এইগুলো মোটামুটি নেক্সট দিন ডিসকাস করব। তারপরে আলোচনা স্টার্ট করব, খুব ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল ইনকাম। সেখানে জিডিপি, জিএনপি, ফ্যাক্টর কস্ট, এইগুলো প্রত্যেকটা কিন্তু জানতে হয় কথাগুলো। বুঝতে পারলে? তবে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি বেঙ্গলিতে নোট চাও আমি দিতে পারি, তবে ইকোনমিটা আমার মনে হয় ইংলিশে পড়াটাই বেটার। কেন, বেশিরভাগ টার্মগুলোই ইংলিশে, তাই ইংলিশে আমি তো বেঙ্গলিতে এক্সপ্লেনই করছি, তোমরা একটু ইংলিশে পড়লে ব্যাঙ্কিং পরীক্ষায় বা সিডিএস, এনডিএ বা যে কোনো এক্সাম দিতে যাও, সেখানে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই। টুমরো আমি তাই ভালো, তাই আমি ইংলিশে তো বলবো, ইংলিশে করতে থাকো। তাহলে নেক্সট আমি রাত্রিবেলার টাইমটা বলে দিচ্ছি, টুমরো আমি এই 6:30 দিকে স্টার্ট করব। ঠিক আছে, চলো আজকে এতটাই। তাহলে এই সপ্তাহে কি মানে ওই ইকোনমি কি হবে পুরো? আজ এই সপ্তাহে পরপর 3টে ক্লাস ইকোনমি নিয়ে নিই, তারপরে আবার পরের সপ্তাহে আমি অন্য সাবজেক্ট পরপর 3টে নেব। এইভাবে করি, বারবার হচ্ছে রোটেশন করলে না লিঙ্কটা কেটে যাবে। বুঝতে পারলে? পরপর এই সপ্তাহে 3টে ইকোনমি নিই, নেক্সট নিয়ে অন্য সাবজেক্ট, আবার তারপরটা অন্য সাবজেক্ট, তারপর আবার ইকোনমি ফিরে আসবো। এইভাবে চলুক, একটা উইকে 3টে ক্লাস। ঠিক আছে, এইভাবেই চলা হোক তাহলে। স্যার ম্যাথের ওই অ্যালজেব্রার একটা টপিক আমাদের হয়নি, ওই যে অঙ্কগুলো পড়ে বহুপদী আছে না, তুমি আমাকে পাঠাবে, তুমি আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো। আমি যখন অ্যালজেব্রা ক্লাস নেবো তখন আমি করেই রাখবো, বা তোমাকে পার্সোনালি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো। ওকে চলো।